আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ফার্মাকোলজি টিউটোরিয়ালসে। সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান সোহান। আজকে আমরা জানব অ্যাড্রেনার্জিক রিসেপ্টরস সম্পর্কে। প্রাথমিক আলোচনা। প্রথমে আমাদের জানতে হবে অ্যাড্রেনার্জিক রিসেপ্টরস জিনিসটা আসলে কী। অ্যাড্রেনার্জিক রিসেপ্টরস সম্পর্কে জানার আগে আমাদের কিছু বেসিক ধারণা, বেসিক জিনিস আবার স্মরণ করতে হবে বা মনে করতে হবে। বেসিক জিনিসটা হলো, আমাদের ব্রেইন বা মস্তিষ্ক থেকে স্পাইনাল কর্ড বেরিয়ে আসে। আমরা মোটামুটি সবাই জানি যে মস্তিষ্কের নিচের দিকে থাকে স্পাইনাল কর্ড, যেটা হচ্ছে আমাদের ভার্টেব্রার ভেতর দিয়ে যায়। এখন এই স্পাইনাল কর্ড থেকে 31 জোড়া গ্যাংলিয়ন বের হয়। এই গ্যাংলিয়নগুলো থেকে নার্ভ ফাইবার বেরিয়ে আসে। এই পুরো বিষয়টা অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেম বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম নামে পরিচিত। চলুন আমরা একটু ছবির মাধ্যমে দেখে আসি ব্যাপারটা। এটা যদি আমরা ব্রেইন ধরি, দেন এই নিচের দিকের অংশটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড থেকে আমাদের গ্যাংলিয়ন বের হবে। স্পাইনাল কর্ড থেকে মোটামুটি 31 জোড়া গ্যাংলিয়ন বের হয়। এই গ্যাংলিয়নের আগের যে ফাইবারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার। দেন এই গ্যাংলিয়নের পরবর্তীর যে অংশটা, পরবর্তী যে চিকন অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। মাঝখানের যে অংশটা সেটা হচ্ছে গ্যাংলিয়ন আমরা নাম দিচ্ছি। মোটামুটি 31 জোড়া গ্যাংলিয়ন আমাদের এই স্পাইনাল কর্ড থেকে বেরিয়ে আসে। চলুন পূর্ববর্তী স্লাইডে ফিরে আসি। এই যে নার্ভ ফাইবার বেরিয়ে আসা এবং গ্যাংলিয়নের সঙ্গে আছে অ্যাসিটাইলকোলিন, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, পুরো ব্যাপারটাকে আমরা অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেম বলছি। প্রি গ্যাংলিয়নিক ফাইবার থেকে অ্যাসিটাইলকোলিন নিঃসৃত হয়। এখন এই অ্যাসিটাইলকোলিন নিঃসৃত হয়ে যাবে কোথায়? এই অ্যাসিটাইলকোলিন নিঃসৃত হয়ে গ্যাংলিয়নে যাবে। এই অ্যাসিটাইলকোলিন পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থেকে যখন বেরিয়ে যায় তখন সেটি নর অ্যাড্রেনালিনে রূপান্তরিত হয়। তার মানে প্রি গ্যাংলিয়নিক ফাইবার থেকে অ্যাসিটাইলকোলিন নিঃসৃত হচ্ছে গ্যাংলিয়ন থেকে পরবর্তীতে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার দিয়ে যখন সেটা বেরিয়ে যাবে তখন সেটা নর অ্যাড্রেনালিনে রূপান্তরিত হয়। এই নর অ্যাড্রেনালিন আবার টিস্যুতে কাজ করে রিসেপ্টরের মাধ্যমে। এই যে টিস্যুতে কাজ করে রিসেপ্টরের মাধ্যমে, এই রিসেপ্টরগুলোকে বলছে অ্যাড্রেনার্জিক রিসেপ্টরস। চলুন আমরা একটু ছবিতে যাই। এইটা হচ্ছে আমাদের প্রি গ্যাংলিয়নিক ফাইবার, এটা হচ্ছে গ্যাংলিয়ন, এটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। এখন আমাদের ব্রেইন থেকে স্পাইনাল কর্ড আসে, স্পাইনাল কর্ডের মাধ্যমে আমরা অ্যাসিটাইলকোলিন পেয়ে থাকি। এই অ্যাসিটাইলকোলিনটা প্রি গ্যাংলিয়নিক ফাইবার থেকে গ্যাংলিয়ন, এই মাঝখানের অংশটুকু আমরা ধরে নিলাম গ্যাংলিয়ন হয়ে যখন পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থেকে নিঃসৃত হবে তখন সেটা নর অ্যাড্রেনালিনে রূপান্তরিত হয়। এই নর অ্যাড্রেনালিনকে রিসিভ করে আমাদের টিস্যুর মধ্যে থাকে আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর। এখন এই আলফা রিসেপ্টর কোনো টিস্যুতে যদি থাকে তাহলে আলফা রিসেপ্টরগুলো স্টিমুলেটেড হবে এবং আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2 এর কাজ করবে। বিটা 2 স্টিমুলেটেড হয়ে কাজ করা শুরু করবে। কী কাজ করবে সেগুলো আমরা পরে জানব। আপাতত আমরা জেনে নিলাম যে হচ্ছে টিস্যুর মধ্যে কিছু রিসেপ্টর থাকে। রিসেপ্টরগুলো অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিনকে রিসিভ করতে পারে। তো যেই রিসেপ্টরগুলো অ্যাড্রেনালিন কিংবা নর অ্যাড্রেনালিনকে রিসিভ করতে পারে তাদেরকে আমরা বলবো অ্যাড্রেনার্জিক রিসেপ্টরস। আশা করি এতটুকু পর্যন্ত আমাদের ধারণা ক্লিয়ার। পরবর্তী স্লাইড। আমরা ইতিমধ্যে জেনেছি যে প্রি গ্যাংলিয়নিক ফাইবার অ্যাসিটাইলকোলিন নিঃসৃত করে গ্যাংলিয়ন থেকে পরবর্তীতে আমরা বিভিন্ন টিস্যুতে যাই। এখন এই অ্যাসিটাইলকোলিনটা আবার আরেকটা জায়গায় নিঃসৃত হয় বা প্রি গ্যাংলিয়নিক ফাইবার আরেকটি জায়গায় নিয়ে যায়, সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড। কিডনির উপরের যে অংশটুকু, কিডনির উপরে একটি ছোট গ্ল্যান্ড থাকে উপরের দিকে, সেই গ্ল্যান্ডটার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। প্রি গ্যাংলিয়নিক ফাইবার যখন অ্যাসিটাইলকোলিনকে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে নিয়ে যায়, এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড তখন অ্যাসিটাইলকোলিনকে অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিনে রূপান্তরিত করে। তাহলে আবার আমরা যদি একটু রিকল করি যে আমরা প্রথমে দেখিয়েছিলাম যে প্রি গ্যাংলিয়নিক ফাইবার অ্যাসিটাইলকোলিন নিশ্চিত করছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারে। পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার শুধুমাত্র সেটা নর অ্যাড্রেনালিনে রূপান্তরিত করে আমাদের টিস্যুতে নিয়ে যায়, টিস্যুগুলোকে, রিসেপ্টরগুলোকে স্টিমুলেট করে। কিন্তু প্রি গ্যাংলিয়নিক ফাইবার যখন সেটা অ্যাসিটাইলকোলিনটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্যে নিয়ে যায়, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্যে অ্যাসিটাইলকোলিন দুইটা ভাবে রূপান্তরিত হয়। এটা হচ্ছে অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন। এখন এই নর অ্যাড্রেনালিন টিস্যুতে যায়, টিস্যুতে গিয়ে আলফা এবং রিসেপ্টরের মাধ্যমে
কাজ করে বা টিস্যুতে গিয়ে আলফা রিসেপ্টর এবং বিটা রিসেপ্টরকে স্টিমুলেট করে। এখন আমাদের জানতে হবে আলফা রিসেপ্টর কি, বিটা রিসেপ্টর কি, এগুলো আমরা ধীরে ধীরে জানবো। আলফা রিসেপ্টর এবং বিটা রিসেপ্টর। আলফা রিসেপ্টর একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার, যেটা হচ্ছে দুইটা ভাবে ভাগ করা হয়েছে। আলফা রিসেপ্টর এবং বিটা রিসেপ্টর এগুলো হচ্ছে আমাদের টিস্যুতে থাকে, টিস্যুতে থেকে কোনো একটা ড্রাগকে, যেমন অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিনকে রিসিভ করে বিভিন্ন ধরনের কাজ সংঘটিত করে। আবার এদের মধ্যে আবার ব্লকও আছে, যে ব্লকও করে দেওয়া যায়। ব্লকারের ব্যাপারগুলো আমরা পরবর্তীতে ডিটেলসে জানবো। এখন আমাদের জানতে হবে যে আলফা রিসেপ্টর কী জিনিস, কী কাজ করে, আলফা 1 কী কাজ করে, আলফা 2 কী কাজ করে, বিটা 1 কী কাজ করে, বিটা 2 কী কাজ করে, বিটা 3 কী কাজ করে। এগুলো যদি আমাদের শরীরে স্টিমুলেট হয় বা স্টিমুলেটেড হয়, দেন আমাদের শরীর কীভাবে রেসপন্স করবে সেই বিষয়গুলো আমাদের আগে জানতে হবে। তো চলুন জেনে নিই আলফা 1 রিসেপ্টরের কাজ। আমরা জানি যে আলফা রিসেপ্টর দুই ভাগে বিভক্ত, আলফা রিসেপ্টর 1 এবং আলফা রিসেপ্টর 2। এখন আমাদের জানতে হবে যে আলফা 1 রিসেপ্টর কী কী কাজ করে। আলফা 1 রিসেপ্টর যদি স্টিমুলেটেড হয় নর অ্যাড্রেনালিন দিয়ে কিংবা অ্যাড্রেনালিন দিয়ে যদি স্টিমুলেটেড হয়, তখন মোটামুটি অনেকগুলো কাজ হয়। এখানে আমরা 6টা কাজ দেখানোর চেষ্টা করেছি। চলুন আস্তে আস্তে জেনে নিই। আলফা 1 রিসেপ্টর যখন কাজ করবে বা স্টিমুলেটেড হবে, তখন পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন হবে, মানে আমাদের শরীরের প্রান্তের দিকে, হাতে বা পায়ের যেই আমাদের হচ্ছে ভেসেলসগুলো আছে, আমাদের যেই আর্টারিগুলো আছে, সেগুলো কনস্ট্রিক্টেড হয়ে যাবে। সেগুলো যখন কনস্ট্রিক্টেড হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার, দেন হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। দেন শরীরের মধ্যে বিপি এর মান বেড়ে যাবে বা ব্লাড প্রেশার বেড়ে যাবে, তখন হাইপার টেনশনে চলে যেতে পারে রোগী। দেন হচ্ছে আলফা রিসেপ্টর যদি কাজ করে, তখন হচ্ছে লাইপোলাইসিস ইনহিবিশন হবে। আমরা জানি যে হচ্ছে আমাদের শরীরের মধ্যে হচ্ছে নিয়মিত লাইপোলাইসিস হয়। লাইপোলাইসিস মানে হচ্ছে ফ্যাট ভেঙে যাওয়া বা লিপিড জাতীয় জিনিসগুলো ভেঙে যাওয়া বা লাইসিস হয়ে যাওয়া। যখন আলফা 1 রিসেপ্টর কাজ করবে, স্টিমুলেটেড হয়ে যাবে, তখন সেলের ভিতরে লাইপোলাইসিস বন্ধ হয়ে যাবে বা কমে যাবে। এতে করে শরীরের মধ্যে মেয়াদ চর্বি জমা হওয়া শুরু হবে। এখন এতে থেকে যদি আমরা বাঁচতে চাই, অনেক সময় দেখা যায় আলফা 1 রিসেপ্টর বেশি বেশি কাজ করতেছে, তখন এতে যদি আমরা বাঁচতে চাই, তখন হচ্ছে আলফা 1 রিসেপ্টরকে ব্লক করে দিতে হবে বা আলফা 1 রিসেপ্টর ব্লকার দিতে হবে। এখন ব্লকার নামে অনেক ওষুধ আমরা পরবর্তীতে পড়ব, যেসব ওষুধ হচ্ছে আলফা 1 রিসেপ্টরকে ব্লক করে দেয়। এতে করে আমাদের শরীরে মেদ চর্বি জমা হওয়া বন্ধ হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে তার শরীর অনেক শুকনা, অনেক পাতলা, সে হচ্ছে অনেক দিন ধরে রুগ্নতায় ভুগতেছে, তার স্বাস্থ্য হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না বা শরীরে ফ্যাট জমতেছে না, সেক্ষেত্রে তাকে আলফা 1 রিসেপ্টর অ্যাগোনিস্ট দিতে হবে। আলফা 1 রিসেপ্টর অ্যাগোনিস্ট মানে হচ্ছে ওই ধরনের ড্রাগ যেটা হচ্ছে আলফা 1 রিসেপ্টরকে আরও বেশি স্টিমুলেট করবে। তাহলে কী হবে? লাইপোলাইসিসটা ইনহিবিশন হবে। লাইপোলাইসিস যদি ইনহিবিশন হয়, তার শরীরের মধ্যে মেদ জমতে থাকবে, সে একটু স্বাস্থ্যবান হওয়া শুরু করবে। দেন একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আলফা 1 রিসেপ্টর যখন কাজ করে, তখন গ্লাইকোজেনোলাইসিস হয়। তার মানে আমরা জানি যে লিভারের মধ্যে গ্লাইকোজেন সঞ্চিত থাকে, সেই গ্লাইকোজেনটা ভেঙে যায়। গ্লাইকোজেন যখন ভেঙে যাবে, তখন সেটা গ্লুকোজ হয়ে যাবে। গ্লুকোজ হয়ে গেলে আমাদের রক্তের মধ্যে যে ব্লাড সুগার আছে সেটা বেড়ে যাবে, মানে BSL বেড়ে যাবে। আলফা 1 রিসেপ্টর কাজ করলে কী হবে? আমাদের ব্লাডের মধ্যে সুগার বেড়ে যাবে। সেক্ষেত্রে যাদের হচ্ছে শরীরে ডায়াবেটিস আছে, যারা ডায়াবেটিসের পেশেন্ট, তাদের যদি শরীরে আলফা 1 রিসেপ্টর বেশি বেশি কাজ করে, তাহলে তাদের শরীরে গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, তাদেরকে বেশি বেশি ইনসুলিন দিতে হবে। দেন আরেকটা কাজ হচ্ছে আলফা রিসেপ্টরের কন্ট্রাকশন অফ স্মুথ মাসল অফ ইউরেথ্রা। আমরা জানি যে ইউরেথ্রা আছে আমাদের কিডনি থেকে, প্রথমে ইউরেটার বের হয়, দেন ইউরেটারটা আমাদের ইউরিনারি ব্লাডারে যায়, ইউরিনারি ব্লাডার থেকে দেন পরবর্তীতে ইউরেথ্রাতে যায়। এখন ইউরেথ্রার মাসল যদি সংকুচিত হয়, তাহলে কিডনি থেকে মূত্র বের হতে পারবে না, ফলে আমাদের শরীরে মূত্র জমা হতে থাকবে। দেন আমরা আরেকটা জিনিস কাজ করে আলফা 1 রিসেপ্টর, সেটা হচ্ছে চোখের মধ্যে কাজ করে, এটা হচ্ছে মিডরিয়াসিস। মিডরিয়াসিস হচ্ছে আমাদের চোখের যে তারা আছে, কালো যে অংশটা আছে চোখের তারা বা পিউপিল, সেটা হচ্ছে স্বাভাবিকের তুলনায় বড় হয়ে যাবে। আমরা জানি যারা হচ্ছে দূরে দেখতে পায় না, তাদের পিউপিল আকার এমনিতেই বড় হয়ে যায়, সেজন্য তারা দূরে দেখতে পায় না। সেই জন্য আলফা রিসেপ্টর কাজ করলে মিডরিয়াসিস হয়, অনেক সময় দৃষ্টিশক্তিতে সমস্যা হতে পারে। দেন আলফা 1 রিসেপ্টর আরেকটা কাজ করে, সেটা হচ্ছে রেনিনের নিঃসরণ কমিয়ে দেয়।
রেনিনের নিঃসরণ কমিয়ে দিলে কি হয়, রেনিন আমরা জানি যে রেনিন আমাদের হচ্ছে কিডনি থেকে নিঃসৃত হয়। এখন রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম যদি বাধাগ্রস্ত হলে শরীরের মধ্যে আবার ব্লাড প্রেশার কমে যাবে। তার মানে আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছি যে আলফা 1 রিসেপ্টর কী করছে, আমাদের পেরিফেরালি ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে, সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে। আবার ঠিক এটা আরেকটা কাজ করে যেটা রেনিনের নিঃসরণ কমিয়ে দেয়। এখন রেনিন যদি বেশি বেশি নিঃসৃত হয় তাহলে আমাদের শরীরে ব্লাড প্রেশার ঠিক থাকতো বা বেড়ে যেত, আবার ব্লাড প্রেশার কমিয়ে দেয়। সেজন্য আলফা 1 রিসেপ্টর প্রথম দিকে দেখা যায় ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে, দেন আবার ব্লাড প্রেশার কমিয়ে দিচ্ছে। সেজন্য আলফা 1 রিসেপ্টর মাঝে মাঝেই অ্যাগোনিস্ট আমাদের ড্রাগ গ্রহণ করা লাগে, আবার মাঝে মাঝে অ্যান্টাগোনিস্ট ড্রাগ বা ব্লকার ব্যবহার করতে হয়। আশা করি আপনাদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। এখানে যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস হয়। আলফা 1 রিসেপ্টর কাজ করলে গ্লাইকোজেনোলাইসিস হয়। দেন আলফা 1 রিসেপ্টর যদি বেশি বেশি কাজ করে তাহলে লাইপোলাইসিস ইনহিবিশন হয়। হঠাৎ করে মানুষটা মোটা হয়ে যেতে পারে। এই দুইটা জিনিস আপাতত মনে রাখলেই হবে, যে হচ্ছে লাইপোলাইসিস হয়, দেন হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস হয়, ব্লাড সুগার বেড়ে যায়, আর হচ্ছে প্রথমে হচ্ছে ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, দেন আবার রেনিন নিঃসরণ করে আবার ব্লাড প্রেশার হঠাৎ করে ড্রামাটিক্যালি কমেও যেতে পারে। দেন আমরা চলুন জেনে নিই আলফা 2 রিসেপ্টরের কী কাজ। আলফা 2 রিসেপ্টর যেটা কাজ করে প্রিসিনেকটিভ নার্ভ এন্ডিং এ কাজ করে, ফলে নর অ্যাড্রেনালিন নার্ভ ফাইবার থেকে বের হয়ে প্রিসিনেপটিক নার্ভে নেগেটিভ উদ্দীপনা দেয়, ফলে আর নর অ্যাড্রেনালিন নিঃসৃত হয় না। আমরা জানি যে হচ্ছে নার্ভ ফাইবার থেকে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন এসব নিঃসৃত হয় যখন একটা প্রিসিনেপটিক নার্ভের মধ্যে আলফা 2 রিসেপ্টর থাকে, নার্ভের মধ্যেই থাকে। যখন হচ্ছে অ্যাড্রেনালিন বা নর অ্যাড্রেনালিনটা প্রিসিনেপটিক নার্ভ থেকে বের হওয়ার পরে যদি বেশি বেশি বের হয়ে পোস্টসিনেপটিক ফাইবারে যায়, তখন সেটা হচ্ছে আলফা 2 রিসেপ্টর এটা নেগেটিভ উদ্দীপনা দেয়। নেগেটিভ উদ্দীপনা দেওয়ার পরে নর অ্যাড্রেনালিন আর বেশি প্রিসিনেপটিক নার্ভ এন্ডিং থেকে নিঃসৃত হয় না। দেন আলফা 2 রিসেপ্টর আরেকটা কাজ করে, সেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে কাজ করে। আলফা 2 রিসেপ্টর যদি উদ্দীপিত হয় তাহলে ইনসুলিন নিঃসরণ কমে যাবে। যদি বেশি বেশি উদ্দীপিত হয়, কেউ যদি আলফা 2 রিসেপ্টর অ্যাগোনিস্ট খায় তাহলে তার ইনসুলিন নিঃসরণ কমে যাবে, তার শরীরে BSL বেড়ে যাবে, ব্লাড সুগার লেভেল বেড়ে যাবে। তার মানে আমরা এখান থেকে দুইটা জিনিস ক্লিয়ার হলাম যে আলফা 1 রিসেপ্টর কিংবা আলফা 2 রিসেপ্টর যদি কাজ করে তাহলে আমাদের শরীরে ব্লাড সুগার লেভেল বেড়ে যাবে। কারণ আমরা জানি যে ইনসুলিন হচ্ছে ব্লাড সুগার লেভেল কমাতে সাহায্য করে। এখন যদি ইনসুলিন কমে যায় তাহলে আমাদের শরীরে অবশ্যই সুগার লেভেল বেড়ে যাবে। তার মানে যেসব পেশেন্ট ডায়াবেটিকে আক্রান্ত, যাদের শরীরে এমনিতেই ইনসুলিন কম, তাদের শরীরে যদি আলফা 1 রিসেপ্টর কিংবা আলফা 2 রিসেপ্টর কাজ করে, স্টিমুলেটেড হয়ে যায়, তাদের জন্য সেটা ক্ষতির কারণ হতে পারে। সেজন্য অনেক সময় ডায়াবেটিক পেশেন্টদেরকে আলফা 1 রিসেপ্টর ব্লকার, আলফা 2 রিসেপ্টর ব্লকার দিতে হয় যেন এগুলা বেশি বেশি কাজ না করতে পারে। দেন চলুন আমরা জেনে নিই বিটা 1 রিসেপ্টর সম্পর্কে। বিটা 1 রিসেপ্টর সম্পর্কে জানার আগে আরেকটা জিনিস আমি আপনাদেরকে রিকল করিয়ে দিচ্ছি। বিটা রিসেপ্টরটা হচ্ছে 3 ভাগে বিভক্ত, বিটা 1, বিটা 2 এবং বিটা 3। যেসব রোগী হাইপার টেনশন তাদের ক্ষেত্রে হচ্ছে বিটা 1 অনেক কাজ করে। বিটা 1-এর কী কী কাজ? বিটা 1-এর কাজ হলো হার্টবিট বাড়িয়ে দেয়া। হার্টবিট যদি বেড়ে যায় তাহলে ব্লাড প্রেশারও বেড়ে যাবে। অনেক সময় দেখা যায় স্ট্রোকের পেশেন্ট থাকে, তাদেরকে বিটা 1 রিসেপ্টর ব্লকার দিতে হয়। যদি বিটা 1 রিসেপ্টর ব্লকার না দিই তাহলে তাদের হার্টবিট আরও বেশি বেড়ে যাবে এবং তাদের ব্রেইনের মধ্যে রক্ততঞ্চন আরও বেড়ে যাবে। সেই জন্য হার্টবিটটাকে কমিয়ে দেওয়ার জন্য বিটা 1 রিসেপ্টর ব্লকার ইউজ করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে হার্টবিট কমে যাচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, সেক্ষেত্রে যাদের ব্লাড প্রেশার কমে যাবে সেক্ষেত্রে তাদের বিটা 1 রিসেপ্টর অ্যাগোনিস্ট দিতে হবে, যাতে বিটা 1 রিসেপ্টরটা স্টিমুলেট হয় এবং কাজ করা শুরু করে। বিটা 1 রিসেপ্টরের কাজ আমরা অলরেডি জেনে নিলাম যে হার্টবিট বেরিয়ে দেয়া, হার্টের সংকোচন বাড়িয়ে দেয়া। সেই সাথে বিটা 1 রিসেপ্টর একটা কাজ করে, সেটা হচ্ছে এভি কন্ডাকশন ইনক্রিজ করে। এভি মানে হচ্ছে হার্টের এট্রিওভেন্ট্রিকুলার, এট্রিকল থেকে অলিন্দ থেকে ভেন্ট্রিকল বা নিলয়ের মধ্যে যে সিগন্যাল যাবে এই সিগন্যালটাকে ইনক্রিজ করবে। এই ইনক্রিজ করলে অবশ্যই হার্টের সংকোচনটা বেড়ে যাবে। দেন আরেকটা কাজ করে যে বিটা 1 রিসেপ্টর অলসো সিচুয়েটেড ইন জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। আমরা জানি যে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসটা হচ্ছে আমাদের বৃক্কের মধ্যে অবস্থিত, আমাদের নেফ্রনের মধ্যে অবস্থিত।
এখানে আমি লিখে দিয়েছি বাংলিশভাবে যে আমরা জানি যে জাক্সাগ্লোমেরুলার অ্যাপারেটাস রেনিন সিক্রেশন করে, জাক্সাগ্লোমেরুলার অ্যাপারেটাস রেনিন সিক্রেশন করে। আর রেনিন এনজিওটেনসিন অ্যালোস্টেরন সিস্টেমে দিয়ে ব্লাড প্রেশার নর্মালি বাড়িয়ে দেয়। এখন এভাবেও বিটা 1 রিসেপ্টর ব্লাড প্রেশার বাড়িয়ে থাকে। এখন আমরা জানি যে রেনিন যখন কাজ করে তখন হচ্ছে আমাদের শরীরের মধ্যে ব্লাড প্রেশার বেড়ে যায়। আবার বিটা 1 রিসেপ্টর জাক্সাগ্লোমেরুলার অ্যাপারেটাসের মধ্যে সিচুয়েটেড, সেই জন্য বিটা 1 রিসেপ্টর যখন কাজ করবে তখন আমাদের শরীরের মধ্যে ব্লাড প্রেশার বেড়ে যাবে। তার মানে বিটা 1 রিসেপ্টর মোটামুটি হচ্ছে দুই জায়গাতে আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। একটা হচ্ছে হার্টবিট বাড়িয়ে দেয়, ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, আর এটা হচ্ছে জাক্সাগ্লোমেরুলার অ্যাপারেটাস এর মাধ্যমে রেনিন সিক্রেশন করে হার্টবিট বাড়িয়ে দেয়। বিটা 1 রিসেপ্টর আরেকটা যেটা কাজ করে সেটা হচ্ছে লাইপোলাইসিস। আমাদের শরীরে ফ্যাট কেটে ফেলে দেন হচ্ছে আমরা অনেক সময় মেদ মুক্ত হয়ে যায়। তার মানে বিটা 1 রিসেপ্টর স্টিমুলেট হলে লাইপোলাইসিস হবে। অনেক সময় যারা জিমে যায় তারা হচ্ছে ফ্যাট কাটার খেয়ে থাকে, যারা স্লিম হতে পারে বা স্লিম থাকতে পারে, এতে করে তাদের কিন্তু একটা সমস্যাও হতে পারে। সমস্যাটা কি, তার যদি হার্ট ঠিক মতনে কাজ না করে তাহলে তার হার্টবিট বেড়ে যাবে। হার্টবিট বেড়ে গেলে তার হচ্ছে হাইপার টেনশন হতে পারে, শুধু চিন্তা হতে পারে, চিন্তা বেড়ে যেতে পারে, দেন তার হচ্ছে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকতে বেড়ে যায়। সেই জন্য হচ্ছে যারা ফ্যাট কাটার খায়, যদি অতিরিক্ত মাত্রায় ফ্যাট কাটার খায় তাহলে সেটা তার শরীরের জন্য ক্ষতি কারণ হয়ে দাঁড়ায়। দেন আমরা চলুন জেনে নিই বিটা 2 অ্যাক্টিভিটি সম্পর্কে। বিটা 2 অ্যাক্টিভিটি সাধারণত ব্রঙ্কোডাইলেশন করে থাকে, মানে আমাদের যে ব্রঙ্কাস আছে ব্রঙ্কাসকে ডাইলেটেড করে থাকে। ডাইলেট করতে থাকলে অনেক সময় দেখা যায় অনেক পেশেন্ট শ্বাস নিতে পারে না, তাদের শ্বাস নিতে কষ্ট হয়। যেসব পেশেন্টের শ্বাস নিতে কষ্ট হয় তাদের ক্ষেত্রে বিটা 2কে অ্যাক্টিভেট করতে হয়। সালবিউটামল, টার্বুটালিন আর সিলেক্টিভ বিটা 2 স্টিমুলেটর। কিছু ড্রাগ আছে হচ্ছে নন সিলেক্টিভ, কিছু আছে সিলেক্টিভ। সিলেক্টিভলি বিটা 2কে স্টিমুলেট করবে সালবিউটামল এবং টার্বুটালিন। এই সালবিউটামল টার্বুটালিন কাদেরকে দেওয়া হয়, যারা হচ্ছে হাঁপানির রোগী, যাদের হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাদেরকে সালবিউটামল এবং টার্বুটালিন দেওয়া হয়। দেন বিটা 2 রিসেপ্টর আর অলসো রেসপন্সিবল ফর ভেসোডাইলেশন, মানে আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে, আর্টারি আছে, ভেইন আছে, তাদেরকে ডায়ালেটেড করে দেবে। বিটা 2 রিসেপ্টর যদি ডায়ালেটেড করে দেয় তাহলে তাদের ব্লাড প্রেশারটা কমে যাবে। তার মানে বিটা 1 রিসেপ্টর এবং বিটা 2 রিসেপ্টর কমপ্লিটলি ডিফারেন্ট কাজটা করে। যেমন এখানে হচ্ছে এটা হচ্ছে হার্টবিট বাড়িয়ে দিবে, হার্টবিট বাড়িয়ে দিলে ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে। আর বিটা 2 রিসেপ্টরটা এখানে হচ্ছে ভেসোডাইলেট করে দেবে, ব্লাড প্রেশার কমে যাবে। সেক্ষেত্রে সালবিউটামল টার্বুটালিন দিলে অনেক সময় ব্লাড প্রেশার কমে যেতে পারে। দেন বিটা 2 রিসেপ্টর আর অলসো রিল্যাক্স স্মুথ মাসেলস। আমাদের যে স্মুথ মাসেলগুলো আছে সেই স্মুথ মাসেলগুলো সে বিটা 2 রিসেপ্টর রিল্যাক্স করে থাকে, যেমন ইউরেটারের মাসেল, ইন্টেস্টাইনের মাসেল, ইউটেরাসকে রিল্যাক্স করে থাকে। তো অনেক সময় প্রেগনেন্সি পিরিয়ডে বিটা 2 স্টিমুলেটর দেওয়া হয় যাতে হচ্ছে বেবিটা ইজিলি বের হয়ে যায়, কারণ আমরা জানি যে বেবি ইউটেরাসে থাকে। দেন উই নর্মালি ইউজ আইসোসুপ্রিন অর রিটোড্রিন। এই আইসোসুপ্রিন আর রিটোড্রিন বিটা 2 স্টিমুলেন্টস। এই বিটা 2 these two drugs brings about relaxation of the uterus. আইসোসুপ্রিন আর রিটোড্রিন এই দুইটা ড্রাগ ইউটেরাসকে রিল্যাক্স করে থাকে। ডেলিভারির আগে, বাচ্চা জন্মদানের আগে এই দুইটা ড্রাগ খুবই হেল্পফুল। এই সিচুয়েশনটাকে বলে পিটিএল বা প্রি টার্ম লেবার মানে হচ্ছে যে পেইনটা উঠে, যেটা বাচ্চা জন্মদানের আগে যে পেইনটা হয় এটাকে বলা হচ্ছে লেবার। প্রি টার্ম লেবারে হেল্প করে থাকে এই দুইটা ওষুধ, আইসোসুপ্রিন আর রিটোড্রিন। বিটা 2 রিসেপ্টরস আর অলসো রিলেটেড উইথ কনভার্সন অফ গ্লাইকোজেন টু গ্লুকোজ। তার মানে গ্লাইকোজেনটাকে সে গ্লুকোজে রূপান্তরিত করে, সো দ্যাট ভিএসএল উইল রাইজ। আবার ব্লাড সুগার লেভেলটা কী হবে, এখানে বেড়ে যাবে। মানে অনেকগুলো ঘটনা এখানে হতে পারে। সেজন্য ডক্টররা যখন কোনো একটা ড্রাগ দেয় তখন অনেকগুলো বিষয় তাদেরকে চিন্তা করতে হয়। যদি তার খুবই বেশি শ্বাসকষ্ট হয় দেন হচ্ছে তাকে সালবুটামল টার্বুটালিন দেওয়া যেতে পারে। এখন সালবুটামল টার্বুটালিন দিল তার কিন্তু আবার ব্লাড সুগার লেভেল বেড়ে যাবে। সে যদি আবার ডায়াবেটিসের পেশেন্ট হয় সেই সাথে কিন্তু তাকে আবার ইনসুলিন দিতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখেই
ড্রাগ দিতে হয়, বিটা টু ব্লকার, বিটা টু অ্যান্টাগনিস্ট এগুলো দিতে হয়। দেন হচ্ছে বিটা থ্রি রিসেপ্টর অ্যাক্টিভিটি। বিটা থ্রি রিসেপ্টর কী করে? বিটা থ্রি রিসেপ্টর মেইনলি এডিপোজ টিস্যুতে থাকে, আর আমাদের হচ্ছে স্টিমুলেশন অফ বিটা থ্রি কনভার্টস এডিপোজ টিস্যু, আমাদের এডিপোজ টিস্যুতে রূপান্তরিত হয়ে যাবে, মানে লাইপোলাইসিস হবে না, লিপিড জমতে থাকবে। দেন হচ্ছে বিটা থ্রি রিসেপ্টর সিচুয়েটস ইন ব্ল্যাডার, আমাদের ব্ল্যাডারে থাকে, আর হচ্ছে এটাকে ব্ল্যাডারকে অনেক সময় হাইপার অ্যাক্টিভ করে দেয়, হাইপার অ্যাক্টিভ যেই ব্ল্যাডারটা আছে সেই হাইপার অ্যাক্টিভ ব্ল্যাডারটাকে বিটা থ্রি রিসেপ্টর রিল্যাক্স করে দেবে। দেন হচ্ছে সে ইজিলি, মানে অনেক সময় দেখা যায় যে হাইপার অ্যাক্টিভ ব্ল্যাডার হয়ে যাচ্ছে, ব্ল্যাডার বেশি বেশি সংকুচিত হচ্ছে, বেশি বেশি প্রস্রাব করতে হচ্ছে, এটাকে রিল্যাক্স করে দেবে, অতটা প্রস্রাব হবে না, বা একটা স্বাভাবিক অবস্থার মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে। ইতিমধ্যে আমরা জানলাম যে আলফা ওয়ান রিসেপ্টর কী কী কাজ করে, দেন আলফা টু, বিটা ওয়ান, বিটা টু, বিটা থ্রি। এখন হচ্ছে আমরা মোটামুটি এদের আরেকটু নাটশেলে জানার চেষ্টা করব যে আলফা ওয়ান রিসেপ্টরটা কীভাবে কাজ করে। আলফা ওয়ান রিসেপ্টরটার লোকেশন হচ্ছে আমাদের রেডিয়াল মাসল অফ পিপল, এটাকে কন্ট্রাকশন করবে, দেন এটা মিড্রিয়াসিস হবে। দেন হচ্ছে আলফা ওয়ান রিসেপ্টর আমাদের আবার স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যেও থাকে, এটা হচ্ছে আমাদের স্যালাইভেশন বাড়িয়ে দেবে। দেন হচ্ছে আমাদের জিআইটিতে থাকে, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে থাকে। দেন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে থাকলে আমাদের এই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টকে আলফা ওয়ান রিসেপ্টর রিল্যাক্স করে দিবে, ইজিলি আমাদের স্টুলটা বের হয়ে যাবে। দেন লিভারের মধ্যে যদি থাকে তাহলে গ্লাইকোজেনোলাইসিস করবে, গ্লাইকোজেনটাকে গ্লুকোজে রূপান্তরিত করে বিএসএল বাড়িয়ে দেবে। প্যানক্রিয়াসে থাকলে আমাদের ইনসুলিন নিঃসরণকে ইনহিবিট করবে, ইনসুলিন নিঃসরণকে কমিয়ে দিবে। দেন মেল সেক্স অর্গানে থাকে তখন স্ফিংটার কন্ট্রাকশন করে ইরেকশনে সাহায্য করে। প্রেগনেন্ট ইউটেরাসে যদি থাকে সেটা হচ্ছে কন্ট্রাকশন করবে আলফা ওয়ান রিসেপ্টর, প্রেগনেন্ট যদি স্টিমুলেটেড হয় প্রেগনেন্ট ইউটেরাসকে কন্ট্রাকশন করবে। দেন ব্লাড ভেসেলে থাকলে ভেসো কনস্ট্রিকশন করবে। আর এখানে আর একটা জিনিস, যখন হচ্ছে আলফা ওয়ান রিসেপ্টর স্টিমুলেটেড হবে তখন ইন্ট্রাসেলুলার মানে সেলের ভিতরে ক্যালসিয়ামের লেভেল বেড়ে যাবে। দেন চলুন আবার একটু নাটশেলে জেনে নিই আলফা টু রিসেপ্টর কীভাবে কাজ করে। আলফা টু রিসেপ্টর প্রিসিন্যাপটিক নার্ভ এন্ডিংয়ে কাজ করবে এবং এখানে ইনহিবিশন অফ নিউরোট্রান্সমিটার হবে, নিউরোট্রান্সমিটারটা ইনহিবিট হবে। দেন আরেকটা কাজ করে প্লাটিলেট অ্যাগ্রিগেশন কাজ করে, আমাদের রক্ততঞ্চনে সাহায্য করে, ব্লাড ক্লটে সাহায্য করে। দেন বিটা ওয়ান রিসেপ্টর আমরা অলরেডি জেনেছি যে হার্টের মধ্যে থাকে, জাক্সটাগ্লোমেরুলার সেলে থাকে, আবার ব্রেইনের মধ্যেও থাকে। ব্রেইনের মধ্যে যদি থাকে তাহলে সে লাইপোলাইসিস ঘটাতে পারে, ব্রেইনের ফ্যাটগুলো সে ভেঙে ফেলতে পারে। হার্টের মধ্যে থাকলে হার্ট রেট বাড়িয়ে দেবে, কন্ট্রাকশন বাড়িয়ে দেবে। আর এডিপোজ টিস্যুতে যদি থাকে তাহলে সেটা হচ্ছে ফ্যাট কাটবে বা লাইপোলাইসিস হবে। সেজন্য আমরা একটা কমন জিনিস এখানে মনে রাখি, কিছু মনে রাখি আর না রাখি, অনেক লেন্দি হয়ে যাচ্ছে ভিডিও, অলরেডি 22 মিনিটের মতন হয়ে গেছে, যে কিছু মনে রাখি আর না রাখি যে ফ্যাট কাটার হিসেবে বিটা ওয়ান ইউজ করা হয়, বিটা ওয়ান স্টিমুলেটর ইউজ করা হয়। আর যারা হচ্ছে মানে স্ট্রোকের পেশেন্ট, যাদের হচ্ছে হৃদরোগ আছে, তাদের ক্ষেত্রে বিটা ওয়ান রিসেপ্টর ব্লকার ইউজ করতে হয়। দেন juxtaglomerular cells হচ্ছে ইনক্রিজ রেনিন সিক্রেশন। ইফ রেনিন সিক্রেশন ইনক্রিজ দেন ব্লাড প্রেশার উইল ইনক্রিজ, এটা আমরা অলরেডি জেনে গেছি। দেন হচ্ছে বিটা টু রিসেপ্টর কী কাজ করে। বিটা টু রিসেপ্টরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল আমাদের হচ্ছে ব্রঙ্কাসের মধ্যে থাকবে, আমাদের লাংসের এখানে থাকবে, ব্রঙ্কো ডাইলেশন ঘটাবে, সেজন্য সে ইজিলি শ্বাস নিতে পারবে। অনেক সময় শ্বাসকষ্ট হয়, তো শ্বাসকষ্টের সময় হচ্ছে আমাদের অ্যালভিউলাস হচ্ছে ছোট হয়ে যায়, এটাকে ফুলিয়ে দিবে বা হচ্ছে এটা ডাইলেশন করবে। দেন হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে ভেসো ডাইলেশন করবে, মানে বিটা টু রিসেপ্টর মোটামুটি ডাইলেশনের কাজগুলো করে, ব্রঙ্কো ডাইলেশন করবে, ভেসো ডাইলেশন করবে। দেন আরেকটা যেটা কাজ করে ইনসুলিন নিঃসরণটা বাড়িয়ে দেয়। আমরা জানি যে হচ্ছে প্যানক্রিয়াসের মধ্যে বিটা সেল থাকে, বিটা সেল থেকে ইনসুলিন নিঃসৃত হয়, সেই ইনসুলিন নিঃসরণ সেটা হচ্ছে বাড়িয়ে দেয়, ইনক্রিজ বিটা সেল সিক্রেশন, সো ইনসুলিন সিক্রেশন ইনক্রিজেস। দেন হচ্ছে মাস্ট সেল আমাদের সেলের মধ্যে থাকে, আমাদের শরীরের মধ্যে মাস্ট সেল আছে, সেই মাস্ট সেল থেকে হিস্টামিন সিক্রেশন হয়, হিস্টামিন সিক্রেশন হলে আমাদের চুলকানো হয়, সেজন্য আবার অ্যান্টিহিস্টামিন খাইতে হয়। তো বিটা টু রিসেপ্টর যদি কাজ করা শুরু করে তাহলে আর অ্যান্টিহিস্টামিন খাইতে হবে না, কারণ হচ্ছে এটা ইনহিবিটস, এটা হিস্টামিন সিক্রেশনকে কমিয়ে দেয়। দেন হচ্ছে নন প্রেগনেন্ট ইউটেরাসকে রিল্যাক্স করে দিবে। বিটা টু রিসেপ্টর যদি কেউ গ্রহণ করে তাহলে তার তো শ্বাস প্রশ্বাস
মানে হচ্ছে ভালোভাবে হবে, মানে বিটা টু রিসেপ্টর সব কিছুকে ডাইলেট করে দেবে, সব কিছুকে রিল্যাক্স করে দেবে। এটা হচ্ছে প্রথমে ফুসফুসে করবে, ব্লাড ভেসেলে করবে এবং নন প্রেগনেন্ট ইউটেরাসের মধ্যেও করবে। দেন একটা কাজ করে হচ্ছে সিলিয়ারি মাসলের মধ্যে, সিলিয়ারি মাসলটাকে রিল্যাক্সেশন, তার মানে হচ্ছে বিটা টু রিসেপ্টর রিল্যাক্সেশন করবে, রিল্যাক্স করবে বা ডাইলেটেড করবে। আমরা একদম যদি শরীরের উপর থেকে ধরি, প্রথমে ফুসফুসে করবে, দেন হচ্ছে ইউটেরাসের মধ্যে করবে, দেন হচ্ছে প্যানক্রিয়াসের মধ্যে করবে, ব্লাড ভেসেলে করবে, সিলিয়ারি মাসেলেও করে থাকে। দেন বিটা থ্রি রিসেপ্টর হচ্ছে আমাদের এডিপোস টিস্যুতে থাকে, ব্রেইনের মধ্যে থাকে, সেটা হচ্ছে লাইপোলাইসিস ঘটাবে, আমাদের ফ্যাটগুলোকে ভেঙে দিবে, ফ্যাটগুলোকে গুঁড়িয়ে দিবে। এখন আমরা চলুন জেনে নিই হচ্ছে ডিফারেন্স বিটুইন আলফা ওয়ান রিসেপ্টর এবং বিটা টু রিসেপ্টর, এদের মধ্যে কী কী ধরনের ডিফারেন্স আছে। এই তিনটা জিনিসই খুবই বেশি ইম্পর্ট্যান্ট, যে একদম অ্যান্টাগনিস্ট রূপে কাজ করে। যেমন আলফা ওয়ান রিসেপ্টর যদি স্টিমুলেটেড হয়, ভেসো কনস্ট্রিকশন হবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে। আর বিটা টু রিসেপ্টর যদি স্টিমুলেট হয়, ভেসো ডাইলেশন হবে, ব্লাড ভেসেল ডাইলেটেড হবে, ব্লাড প্রেশার কমে যাবে। প্যানক্রিয়াসের মধ্যে আলফা ওয়ান রিসেপ্টর ইনসুলিন সিক্রেশনকে কমিয়ে দিবে, আর বিটা টু রিসেপ্টর ইনসুলিন সিক্রেশনকে বাড়িয়ে দেয়। অনেক সময় আমাদের বিপদে পড়েই আলফা ওয়ান রিসেপ্টর অ্যাগনিস্ট দিতে হয়, তখন ইনসুলিন বাইরে থেকে দিতে হবে যদি সেটা ডায়াবেটিকের পেশেন্ট হয়। আর হচ্ছে বিটা টু রিসেপ্টর আমাদের শরীরের জন্য অনেকাংশে বলা যায় ভালো, সেটা হচ্ছে ইনসুলিন সিক্রেশন বাড়িয়ে দেয়। আবার ইউটেরাসের মধ্যে কী করে, ইন প্রেগনেন্ট ইউটেরাস অ্যাক্টিভেশন অফ আলফা ওয়ান রিসেপ্টর কন্ট্রাক্টস দ্য ইউটেরাস, মানে যখন বাচ্চা পেটের মধ্যে আছে তখন ইউটেরাসটাকে কন্ট্রাক্ট করবে, কন্ট্রাকশনে সাহায্য করবে। আর নন প্রেগনেন্ট ইউটেরাসের মধ্যে বিটা টু রিসেপ্টর হচ্ছে আমাদের ইউটেরাসটাকে রিল্যাক্স করে দেবে। ঠিক আছে, তখন তার মানে কোনো একটা মানুষ বা হচ্ছে কোনো একটা অ্যানিম্যাল যদি প্রেগনেন্ট থাকে, তার ডেলিভারির সময় চলে আসে, তখন তাকে আলফা ওয়ান রিসেপ্টর স্টিমুল্যান্ট দিতে হবে, দিলে সেটা হচ্ছে তার শরীরে বেশ ভালোভাবে কাজ করবে। আমরা এখানে অলরেডি ইতিমধ্যে পড়েছি যে বিটা টু রিসেপ্টর হচ্ছে নর্মালি এখানে কাজ করে প্রিটার্ম লেবারের ক্ষেত্রে, কারণ হচ্ছে এটাকে রিল্যাক্স করে দেয়। আমরা এখানে যেটা দেখলাম যে হচ্ছে বিটা টু রিসেপ্টর ইউটেরাসকে রিল্যাক্স করে দেয়, বাচ্চাটা ইজিলি বের হয়ে যায়। বাচ্চা ইজিলি বের হওয়ার জন্য অনেক সময় আমাদের আইসোপ্রোক্সিন, সুপ্রিন আর রিটোরডরিন, এই দুইটা ড্রাগের যে কোনো একটা ড্রাগ দিতে হয়। দেন হচ্ছে আমরা জানার চেষ্টা করব ড্রাগস হুইচ এনহ্যান্স দ্য রিসেপ্টর অ্যাক্টিভিটি। আমরা এখন জানবো যেসব কোন ড্রাগ আমাদের রিসেপ্টরের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়। আমরা মোটামুটি আমাদের 5টা রিসেপ্টর এখানে ইম্পর্ট্যান্ট, আলফার 2টা আর বিটার 3টা। আলফা ওয়ান রিসেপ্টরকে স্টিমুলেট করবে নন সিলেক্টিভ ড্রাগ, যেটা হচ্ছে আলফা ওয়ানকেও স্টিমুলেট করতে পারে এবং আলফা টুকেও স্টিমুলেট করতে পারে। তারা হচ্ছে অ্যাড্রেনালিন, ডোপামিন। এই 3টা ড্রাগ আলফা ওয়ান রিসেপ্টর এবং আলফা টু রিসেপ্টর দুইটাকেই স্টিমুলেট করবে। অক্সিমেটাজোলিন শুধুমাত্র আলফা ওয়ান রিসেপ্টরকে স্টিমুলেট করবে। দেন মিথোক্সামিন অ্যান্ড ক্লোনিডিন, এই দুইটা ড্রাগ আলফা টু রিসেপ্টরকে স্টিমুলেট করবে। দেন বিটা ওয়ান রিসেপ্টরকে কারা স্টিমুলেট করে? বিটা ওয়ান রিসেপ্টরকেও মোটামুটি হচ্ছে আলফা ওয়ানের মতন সেম দুইটা যে অ্যাড্রেনালিন স্টিমুলেট করবে। সেই সাথে আইসোপ্রেনালিন, এই ড্রাগটি বিটা ওয়ান, বিটা টু এবং বিটা থ্রিকে স্টিমুলেট করে থাকবে। সেগুলো হচ্ছে নন সিলেক্টিভ ড্রাগ, অ্যাড্রেনালিন এবং আইসোপ্রেনালিন। দেন ডোবুটামিন অ্যান্ড প্রিনালটেরল, এই দুইটা ড্রাগ শুধুমাত্র বিটা ওয়ানকে স্টিমুলেট করবে। আর বিটা ওয়ান স্টিমুলেট হলে তো আমরা জানি যে হার্টবিট বেড়ে যাবে। দেন বিটা টুকে কারা হচ্ছে স্টিমুলেট করে? বিটা টুকে স্টিমুলেট করে সালবুটামল, রিটোড্রিন অ্যান্ড টার্বুটালিন। আমরা অনেকেই জানি যে সালবুটামল ড্রাগটা হচ্ছে যারা এজমার পেশেন্ট আছে বা যাদের হচ্ছে শ্বাস নিতে কষ্ট হয় তাদের ক্ষেত্রে ইউজ করা হয়। আর হচ্ছে যাদের হার্ট রেট অনেক সময় কমে যায় বা হচ্ছে যারা ফ্যাট কাটার খেয়ে থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে ডোবুটামিন এবং প্রেনালটেরল ইউজ করা হয়। দেন এটা হচ্ছে লাস্ট স্লাইড। আজকে অনেকক্ষণ হয়ে গেছে কথা বলছি, ভিডিও বেশ লেন্দি হয়ে গেছে, তবুও আজকে এই স্লাইডটাই শেষ স্লাইড। বিটা ওয়ান রিসেপ্টর রিলেটেড প্রবলেমস। এখানে কোনো ব্যক্তির হার্টবিট যদি বেশি হয়, তার হাইপার টেনশন আছে, তাকে কোন ধরনের ওষুধ দিলে সে সুস্থতার দিকে যাবে এবং কোন ধরনের ওষুধ দিলে সে বেশি অসুস্থ হয়ে যাবে। এখন আমরা জানি যে বিটা ওয়ান রিসেপ্টর উদ্দীপিত হলে হার্টবিট বেড়ে যায়, যদি স্টিমুলেট হয় তাহলে হার্টবিট বেড়ে যায়। তাই বিটা ওয়ান যাতে কাজ না করতে পারে সেদিকে লক্ষ্য করতে হবে, কারণ কি তার এমনিতেই হার্টবিট বেশি,
তো এখন যদি আমরা স্টিমুলেট করি বিটা 1 রিসেপ্টর, তার হার্টবিট আরও বেড়ে যাবে। তো এক্ষেত্রে কী করতে হবে, বিটা 1 রিসেপ্টরকে ব্লক করে দিতে হবে। এখন ব্লকার হিসেবে কি কাদের ইউজ করা হয়, অ্যাটিনোলল, এসিবিউটল, বিসোপ্রোলল অ্যান্ড মেটপ্রোলল, এই ড্রাগগুলো ইউজ করা হয়। এগুলো হচ্ছে রেগুলারলি ইউজ করা হয়। তবে হচ্ছে বিসপ্রোলল, এটা হচ্ছে বেশ ভালোভাবে মানে ইউজ হয়, এটার হচ্ছে ইফিসিয়েন্সি অনেক বেশি। তো কারো যদি হার্টবিট বেশি হয়ে থাকে, স্ট্রোকের পেশেন্ট হয়ে থাকে, তাকে হচ্ছে এটা ব্লকার হিসেবে দিতে হবে, বিসপ্রোলল দিতে হবে, মেটপ্রোলল দিতে হবে। আবার অনেক ড্রাগ আছে যেগুলো হচ্ছে হার্টবিট বাড়িয়ে দেয়, বিটা 1 স্টিমুলেট করে, সেগুলো দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে রুগী আরও বেশি অসুস্থ হয়ে যাবে। এতক্ষণ আমরা অনেক কিছু পড়লাম, মোটামুটি 15টা স্লাইড পড়েছি। সেগুলো আবার রিকল করতে গেলে অনেক সময় চলে যাবে। ধন্যবাদ বন্ধুগণ এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য। সাধারণত আমি ভিডিও তেমন খুব একটা এখন আপলোড করছি না, তবে আশা আছে রেগুলারলি আপলোড করব। আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।